আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেল যারা দেখছেন সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে কথা বলবো আয়নাঘর নিয়ে। অনেকদিন ধরে আয়নাঘর নিয়ে কিছু বলার জন্য আপনারা আমাকে অনুরোধ করছেন, তো সেই বিষয় নিয়ে কথা বলতে চাই। আসলে আয়নাঘরটি কি বা কেন, বা এটার কাজ কি, আপনারা এটা নিয়ে অনেক প্রশ্ন, আপনাদের মনে অনেক কৌতূহল। আসলে এটি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় একটি বন্দিশালা, এবং আয়না ঘর শব্দটি একটা রূপক শব্দ। এটি মানে আয়না ঘর বলতে যেটা বুঝে আসলে সেটা নেই, এটি হচ্ছে একটা বন্দিশালা, গোপন বন্দিশালা। এখানে মূলত আহ, শেখ হাসিনার সরকারের সময় যারা তার বিরুদ্ধে বা তার বিরুদ্ধে রাজনৈতিক দল বিরুদ্ধে যারা ছিল, যারা মত প্রকাশ করত, তাদেরকে এখানে গোপনে বন্দি করে রাখা হতো। এটি কেউই জানতো না যে তাদের এখানে বন্দি করে রাখা হয়েছে, এবং এখানে তাদের টর্চার করা হতো, বিভিন্নভাবে তাদেরকে টর্চার করা হতো। এবং আয়নাঘর বলতে এখন আমরা ডিজিএফআই এর কচু ক্ষেত্রে যেটি আছে সেইটাকেই অনেকেই মনে করে, কিন্তু সারা বাংলাদেশে আইন প্রয়োগকারী সংস্থার অনেকগুলি আয়নাঘর আছে, আর ধীরে ধীরে এগুলো আমাদের সামনে আসছে। যেমন আপনার ডিজিএফআই, এনএসআই, সিআইডি, এসবি, ডিবি, হ্যাঁ, এরকম আরো অনেক হলো সরকারি সংস্থার হচ্ছে গোপন বন্দিশালা আছে সারা বাংলা দেশের বিভিন্ন জেলা, বিভাগীয় শহর গুলাতে। তো কিন্তু মূলত ডিজিএফআই এর কচুক্ষেতে যে হলো অফিসটা আছে, তার পিছনে সেটাকেই হলো এখন বলা হচ্ছে। এছাড়া র্যাবেরও সারা বাংলাদেশে অনেক ক্যাম্প আছে, সেখানেও কিন্তু প্রচুর আয়নাঘর আছে আর কি। এটি বন্দিশালা, গোপন বন্দিশালা, এবং এখানে খুব অমানবিক ভাবে এবং অত্যাচার করা হয়। এক একজনকে এক এক ভাবে অত্যাচার করা হয়েছে। এটার বিভিন্ন ধাপ ধাপ আছে। তো এটা হলো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ হয়ে মানে 10টি 11টি 12টি ধাপ আছে আর কি। তো যারা অল্প একটু ইসে করলো তাদের হয়তো প্রথম ধাপ পেয়েছিল, তারপর আরো বেশি দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, চতুর্থ ধাপ, এইভাবে একটার পর একটা ধাপে তাদেরকে অত্যাচার করা হতো। এবং আয়না ঘরে যারা বন্দি ছিল তারা মানে কতদিন বন্দি থাকবে বা হচ্ছে কবে ছাড়া পাবে তার কোনো নির্দিষ্ট ছিল না। কেউ 10 বছর, কেউ 12 বছর, কেউ 15 বছর, এরকম, কেউ আবার হচ্ছে 15 দিন, কেউ 1 মাস, এইরকম ভাবে তারা বন্দি থাকতো। এবং এটি পুরোপুরি হলো গোপন। এবং এটাতে হলো শেখ হাসিনা সরাসরি এটা তত্ত্বাবধান করতো, যেটা ডিজিএফআই এর যেটি আয়নাঘর। এবং র্যাবের যেটা আছে সেটা হচ্ছে র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা ছিলেন তারা পরিচালনা করতেন। এবং এটার সাথে শেখ হাসিনা এবং তারেক সিদ্দিকী, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত, উনিও এটার সাথে যুক্ত ছিল। এবং তারা নির্ধারণ করতো কাদের কাদেরকে তারা হচ্ছে মানে গ্রেফতার করবে গোপনে। অনেক সময় দেখা যেত বাড়ি থেকে মানে গ্রেফতার করা হতো, অনেক সময় তাদের বিভিন্ন রাস্তা থেকে তুলে নেওয়া হতো, পরিবারের কেউই জানতো না। পরবর্তীতে বিভিন্ন থানা, বিভিন্ন র্যাবের অফিসে, হ্যাঁ, বিভিন্ন গোয়েন্দা সংস্থার অফিসে, ডিবির অফিসে, সিআইডির অফিসে, এসবির অফিসে গিয়ে পরিবারের লোকজন হলো খোঁজ খবরের জন্য চেষ্টা করতো, কিন্তু তারা বলতো যে আমরা কিছুই বলতে পারি না তাদের কেন কিভাবে কি হয়েছে। তারা হলো এবং সরকারের তরফ থেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের থেকে এবং বিভিন্ন মন্ত্রীরা আপনারা শুনেছেন, তারা বলতো যে হলো তারা স্বেচ্ছায় আত্মগোপনে চলে গেছে। যাদেরকে এই আইন শৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে যেত তাদের সম্পর্কে বলতো যে তাদের হলো তারা স্বেচ্ছায় আত্মগোপনে আছে। কারণ হচ্ছে তারা হলো বিভিন্ন ভাবে তারা ঋণগ্রস্ত লোকজন, তাদের হলো ঋণের টাকার জন্য চাপ দেয়, এই কারণে তারা হচ্ছে গোপনে তারা আত্মগোপনে চলে যেত। এই রকম আসলে মানে মানে একটা ভুয়া মানে কথা একটা দেশের মন্ত্রী বা একটা দেশের
পুলিশ প্রধান বা র্যাব প্রধান কিভাবে বলতে পারে বা গোয়েন্দা সংস্থার প্রধান কিভাবে বলতে পারে, আমরা আসলে এটা এখনো বুঝতে পারছি। এটার একটা বিচার হওয়া উচিত। আর এটি আসলে মূলত টর্চার সেল, বন্দিশালা, আয়নাঘর, এটি মানে কেন হয়, এটার মূল হওয়া উদ্দেশ্য হচ্ছে, এটা হচ্ছে স্বৈরাচার যারা দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকতে চায় এবং জনগণকে শত্রু মনে করে, তারাই মূলত এটাকে সৃষ্টি করে থাকে। এবং আপনারা আপনারা জানেন অ্যাডলফ হিটলারের নাম আপনারা শুনেছেন। ঠিক অ্যাডলফ হিটলারও কিন্তু এইভাবেই কিন্তু সে হলো বিভিন্ন বন্দিশালা করতে এবং অত্যাচার করত, বিভিন্নভাবে অত্যাচার করতে এবং বিভিন্নভাবে হাজার হাজার লক্ষ লক্ষ মানে হিটলারকে যারা সমর্থন করতো না, হিটলারের যারা বিরোধিতা করতো, তাদেরকে বিভিন্নভাবে হত্যা করা হতো বিভিন্ন পন্থায়। এবং তার যে নাৎসি বাহিনী আছে, 1933 থেকে 1945 সাল পর্যন্ত এই নাৎসি বাহিনী দিয়ে হলো বিভিন্ন অত্যাচার করা হতো এবং বিভিন্ন মানুষকে তুলে নেওয়া হতো এবং পরিবারের কাছে ফেরত দেওয়া হতো না। এবং আমরা আয়নাঘর থেকেও যাদেরকে নেওয়া হয়েছে, তাদের খুব কম সংখ্যক মানুষই পরিবারের কাছে আসতে পেরেছে। অনেক হাজার হাজার আছে, আমরা এখনো তাদের খোঁজ জানি না, তারা নিখোঁজ, তারা পরিবারের কাছে ফিরে যেতে পারেনি। এবং স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পরে এই ধীরে ধীরে এই আমরা আরো যারা গুম হয়েছে, নিখোঁজ হয়েছে, তারা পরিবারের লোকজন তারা প্রকাশ্যে মিডিয়াতে কথা বলছে। এবং যারা আয়না ঘরে 5 বছর, 10 বছর, 12 বছর ছিল, তারাও মিডিয়াতে কথা বলতে সাহস পাচ্ছে। কিন্তু এর আগে তারা কখনোই মিডিয়াতে বা জনসাধারণের কাছে বা তাদের আত্মীয় স্বজনের কাছে কিন্তু বলার সাহস পায়নি। কেন হচ্ছে, তাদের ছাড়া হতো একটি শর্তে, যে তোমরা যে এতদিন এখানে ছিলে এটা কোনোভাবেই তোমরা বলবা না, তোমরা যদি বলো তোমাদের কিন্তু আবার নিয়ে আসা হবে এবং তোমাদের হত্যা করা হবে, তোমরা কখনোই পরিবারের কাছে ফিরে যেতে পারবা না। তো এইটা একটা রাষ্ট্রতে এটা কিভাবে সম্ভব, এটা সম্ভব একটা দেশের মানে জনগণকে শত্রু ভেবে জনগণের থেকে বিভিন্ন মানুষকে ধরে নিয়ে এসে এইভাবে অত্যাচার করা বছরের পর বছর, এটা কিভাবে সম্ভব? এবং মানে বিভিন্নভাবে অত্যাচারের এবং নির্যাতনের পন্থা বিভিন্নভাবে, কাউকে উলঙ্গ করে অত্যাচার করা হয়েছে, তা কাউকে ইলেকট্রিক শক দেয়া হয়েছে, কাউকে আপনার প্লাস দিয়ে নখ তুলে ফেলা হয়েছে। এবং যে আয়না ঘরের কথাটা বলা হয়, ছোট একটি ঘর, এখানে একজন মানুষ থাকার মতো, এখানে এটার আয়তন হচ্ছে 6 ফিট বাই 10 ফিট। তার ভিতরে ছোট একটি হলো টয়লেট, যেখানে সে হলো টয়লেটের সাথে তাকে ঘুমাতে হতো এবং ওখানে কোনো বালিশ, তোষক, বিছানা কিছুই ছিল না, ফ্লোর। এবং ফ্লোর থেকে সিলিং এর হাইটও খুবই অল্প, এটার হাইট 8 ফিট কি 9 ফিট এরকম, কোথাও কোথাও এর চেয়ে কম 7 ফিট। দাঁড়ানো যেত না, বসেই থাকতে লাগতো। কোনো লাইট নাই, আলো নাই, বাইরের জগতের সাথে সম্পূর্ণ ভিন্ন। ঠিক আছে, এক এক জায়গায় এক এক রকমের হচ্ছে বন্দিশালা ছিল। কোনোটা হচ্ছে আপনার মাটির নিচে, কোনোটা হচ্ছে আপনার গোপন জায়গায়। হ্যাঁ, আপনার ঢাকাতে আপনার ডিবিতেও আছে, মিন্টু রোডেও, ওখানে আপনার আবিষ্কার হয়েছে এরকম আয়না ঘর, আপনারা দেখেছেন হয়তো মিডিয়াতে। তো এইরকম সারা বাংলাদেশে, চিটাগাঙে, রাজশাহীতে, খুলনায়, সিলেটে, বিভিন্ন বিভাগীয় শহর, জেলা শহরে এক একটা আয়নাঘর এক এক রকম। তবে সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে যে র্যাবের যেখানে যেখানে ওদের ক্যাম্প ছিল, সবগুলোতেই এরকম গোপন বন্দিশালা ছিল। এবং আমাদের আইনে আছে যে বাংলাদেশের যে কোনো নাগরিককে গ্রেফতারের 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করতে হবে। এখানে 24 ঘন্টা কেন, 24 মাসেও আপনার কোনো আদালত, কোনো ম্যাজিস্ট্রেট, কোনো বিচারকের সামনে হাজির করা হয়নি। এবং বিভিন্ন ভাবে তাদেরকে হয়রানি করা হচ্ছে। পরিবারের লোকজন জানতোই না যে সে কোথায়।
যোগাযোগ করা তো দূরে থাক। তো এটা এটা একটি অগণতান্ত্রিক স্বৈরাচার সরকার, শেখ হাসিনার সরকারের সবাই এটা হয়েছে। এটা উপমহাদেশে ভারত পাকিস্তানও এইরকম অত্যাচার মানে টর্চার সেল, এইরকম গোপন টর্চার সেল মানে কোন সরকার করেনি, যেটি শেখ হাসিনা সরকার করেছে। দীর্ঘ 15-16 বছর এটা অব্যাহত রেখেছে। স্বৈরাচার শেখ হাসিনা সরকার যদি আরো 5 বছর, আরো 10 বছর যদি ক্ষমতা থাকতো, এই আয়না ঘর আরো বৃদ্ধি পেত, আরো বৃদ্ধি পেত। এটি পরে বিভাগীয় শহর, জেলা শহর থেকে হয়তো উপজেলা বা ইউনিয়ন পর্যন্ত চলে যেত এই টর্চার সেল, এবং এটি অনেক জায়গায় গিয়েছেও। রাষ্ট্রের বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী তারা করেছে, এবং আওয়ামী লীগ তাদেরও নিজস্ব বিভিন্ন গুন্ডা বাহিনী তারা করেছে, আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠন আছে তারা করেছে। শুধু তাই না, বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিও তাদের গোপন টর্চার সেল ছিল। সেখানে মানুষকে অত্যাচার করা হতো, হত্যা করা হতো, এবং লাশ গুম করে ফেলা হতো। এমনও শোনা যায় মেঘনা নদীর মাঝখানে নিয়ে হলো লাশ ভাসিয়ে দেওয়া হতো, সমুদ্রে ভাসিয়ে দেওয়া হতো, এবং অ্যাসিড দিয়ে পুড়িয়ে ফেলা হতো, পেট্রোল দিয়ে পুড়িয়ে ফেলা হতো। তো এইরকম হাজার হাজার মানুষকে হলো হত্যা করা হয়েছে। আমি আশা করব বর্তমান যে ডক্টর ইউনূসের সরকার আছে, এটি আন্তর্জাতিকভাবে তদন্ত করে, এবং যারা যারা এটার সাথে জড়িত, সরকারি বাহিনী এবং দলীয় লোকজন যারাই জড়িত, তাদের সর্বোচ্চ শাস্তি তাদের দিতে হবে। এটার এবং এই হত্যাকাণ্ড এবং এই আয়না ঘর, এই গুম খুন, এটার প্রধান পৃষ্ঠপোষকতা হচ্ছে শেখ হাসিনা, শেখ রেহানা এবং শেখ হাসিনার সামরিক উপদেষ্টা সাবেক মেজর জেনারেল তারিকুল সিদ্দিকী। তাদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে। যদি তারা সর্বোচ্চ শাস্তি বাংলাদেশে না পায়, আগামীতে যেই সরকার আসবে তারাও এরকম আয়না ঘর, গুম ঘর করার সাহস পাবে। এটাকে এইভাবে করতে হবে যাতে ভবিষ্যতে বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, এবং এটা কোনোভাবেই কেউ যাতে এইভাবে বাংলাদেশের জনগণকে গুম খুন বা আয়না ঘর বা এইভাবে গোপনে টর্চার করতে যাতে না পারে। এটা হচ্ছে আমাদের সব জনগণের এই বিষয়ে সোচ্চার হতে হবে যে হাসিনার সর্বোচ্চ শাস্তি হতে হবে তার এই আয়না ঘর, গুম খুন, টর্চার সেলের জন্য, এবং তারেক সিদ্দিকী এবং শেখ রেহানা এবং আওয়ামী লীগের যারাই জড়িত এবং সরকারে যারাই জড়িত, এটি সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি সব বাহিনীতেই তারা আছে, ছিল। তাদেরকে খুঁজে বের করে তাদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে, এবং এটা গণমাধ্যমে প্রকাশ করতে হবে, এবং বাংলাদেশের জনগণকে জানাতে হবে এটার সাথে আরো কারা কারা জড়িত। তবেই আমরা মনে করি যে আমরা যে 5ই অগাস্ট একটি নতুন বাংলাদেশের আবির্ভাব হলো, আমাদের গণতান্ত্রিক এবং মানবতা আর বাংলাদেশ, এটাই তাহলে আমাদের এত ছাত্র জনতা নিহত হয়েছে তাদের রক্তের সঠিক মূল্যায়ন হবে। এবং শুধু তাই না, আমরা 1971 সনে যেটার জন্য আমরা স্বাধীনতা অর্জন করেছি, যুদ্ধ করেছি, মুক্তিযুদ্ধ করেছি, এবং এত 30 লক্ষ মানুষ শহীদ হয়েছেন, তাদের আমরা যথাযথ সম্মান দিতে পারবো। আমাদের এখনই সোচ্চার করতে হবে যে এই আয়না ঘর, গুম খুনের সাথে যারা জড়িত তাদের সর্বোচ্চ শাস্তি যেন তারা পায়, এটার জন্য আমাদের আওয়াজ তুলতে হবে। এবং আমি আশা করব আমি এই খুব অল্প সময়ের ভিতরে আপনাদের আয়নাঘর সম্পর্কে আপনাদের কিছুটা জানাতে পেরেছি, এবং এটার সাথে মূলত সরকারের সব বাহিনী জড়িত ছিল, এবং সবাই না, যারা যেসব উচ্চাভিলাষী সরকারি কর্মকর্তা তারাই এটার সাথে জড়িত, এবং এটার মূলে ছিল শেখ হাসিনা, শেখ রেহানা এবং তারেক সিদ্দিকী। তারাই মূলত এটা পরিচালনা করতে, এবং কাদেরকে গুম করতে হবে, খুন করতে হবে, আয়না ঘরে পাঠাইতে হবে, টর্চার করতে হবে, কতদিন এখানে বন্দি রাখতে হবে, সবকিছু তারাই নির্ধারণ করত। এবং পরবর্তীতে
যারা সরকারি যেসব আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিল তাদেরকে অর্থের লোভে তাদেরকে এই কাজ করানো হতো। তো এটাই হচ্ছে কথা, এবং এটার আপনারা আমার কথা মতে নিশ্চয়ই জানতে পেরেছেন যে এটি সারা বাংলাদেশে যে আইন শৃঙ্খলা বাহিনীর যে ক্যাম্পগুলো আছে, অফিসগুলা আছে, সেগুলাতে এগুলা ছিল। তো এখনো থাকতে পারে। আপনারা হচ্ছে গণমাধ্যমকে জানান যে এগুলার সন্ধান দেন, ইনশাল্লাহ হলো এগুলাকে আমরা হলো আবিষ্কার করে এগুলা যারা এটার সাথে জড়িত আমরা এদের বিচার করতে পারবো। তো দর্শক, আজকে এই পর্যন্তই। আগামীতে আপনাদের অন্য কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। খুদা হাফেজ। Yeah.